এতক্ষণ পর্যন্ত আমরা ওয়েভের যে ডিসকাশন করলাম সেখানে কিন্তু মিডিয়ামটা কনস্ট্যান্ট ছিল, অর্থাৎ মিডিয়ামের কোনো পরিবর্তন হচ্ছিল না। এখন আমরা পড়ব যদি ওয়েভ দুটো মিডিয়ামের ইন্টারফেসে এসে পড়ে, অর্থাৎ ওয়েভ যদি কোনো বাউন্ডারিতে এসে পড়ে। এখানে বলবে স্যার বাউন্ডারি কথাটার মানে কি? বাউন্ডারি মানে হচ্ছে কোনো একটা ওয়েভ যদি 1 নাম্বার মিডিয়াম থেকে 2 নাম্বার মিডিয়ামে যদি প্রবেশ করে তাহলে কি কি ঘটনা ঘটতে পারে। স্বাভাবিক ব্যাপার, তোমরা ক্লাস 10-এ আলো পড়েছ, আলোতে তোমরা প্রতিফলন পড়েছ, প্রতিসরণ পড়েছ। অর্থাৎ আলো যখন দুই মাধ্যমের বিভেদ তলে এসে পড়ে তখন আলোর একটা অংশ কি হয়, প্রতিফলিত হয়ে যায়, আরেকটা অংশ দ্বিতীয় মাধ্যমে অর্থাৎ নতুন মাধ্যমে প্রবেশ করে। সেটাকে তুমি ট্রান্সমিশন বলতে পারো বা রিফ্র্যাকশন বলতে পারো। এইখানেও আমরা ওয়েভ যখন আলোচনা করব, ওয়েভ যখন কোনো দুটো মিডিয়ামের ইন্টারফেসে এসে পড়বে তখন ওয়েভের একটা অংশ কিন্তু রিফ্লেক্ট হয়ে যাবে, অর্থাৎ যে মাধ্যম থেকে এসেছিল সেই মাধ্যমে ব্যাক করে যাবে। আরেকটা ওয়েভের আরেকটা অংশ দ্বিতীয় মাধ্যমে কিন্তু প্রবেশ করবে। এখন ওয়েভের যে অংশটা প্রথম মাধ্যমে ফেরত চলে গেল সেটাকে আমরা বলবো রিফ্লেক্টেড ওয়েভ, আর ওয়েভের যে অংশটা নতুন মাধ্যমে প্রবেশ করলো সেই অংশটাকে বলা হবে ট্রান্সমিটেড ওয়েভ। এখন ইনসিডেন্ট ওয়েভের সঙ্গে রিফ্লেক্টেড ওয়েভের কি সম্পর্ক? ইনসিডেন্ট ওয়েভের সঙ্গে ট্রান্সমিটেড ওয়েভের কি সম্পর্ক? ওয়েভ যখন রিফ্লেক্টেড হয় তখন তার ফ্রিকোয়েন্সিতে কি কোনো পরিবর্তন হয়? তরঙ্গ দৈর্ঘ্যে কি কোনো পরিবর্তন হয়? ওয়েভ ইকুয়েশনে কীরকম পরিবর্তন হয়? আবার ওয়েভ যখন ট্রান্সমিট হয় তখন ওয়েভ ভেলোসিটিতে কি পরিবর্তন হয়, তরঙ্গ দৈর্ঘ্যে কি পরিবর্তন হয়, ফ্রিকোয়েন্সিতে কি পরিবর্তন হয়, নতুন ওয়েভ ইকুয়েশন যেটা তৈরি হবে, নতুন ট্রান্সমিটেড ওয়েভ ইকুয়েশন যেটা তৈরি হবে সেই ইকুয়েশনে কি পরিবর্তন আসবে, সেটা কিন্তু আজকের ভিডিওতে আমরা আলোচনা করব। তো চলো বেশি কিছু দেরি না করে আজকের ভিডিও শুরু করছি। তো আলোচনা শুরু করার আগে আমাদেরকে আগে একটা ডায়াগ্রাম ড্র করে নিতে হবে। তো চলো ডায়াগ্রামটা ড্র করছি। দেখো, এটা হচ্ছে মিডিয়াম নাম্বার 1, এটা হচ্ছে মিডিয়াম 2, মিডিয়াম 1-এ একটা ওয়েভ এসে পড়লো, এটাকে বলছি আমরা ইনসিডেন্ট ওয়েভ। ইনসিডেন্ট ওয়েভ বা আপতিত ওয়েভ এর যে অংশটা রিফ্লেক্ট হয়ে আবার প্রথম মাধ্যমে ফেরত চলে গেল, অর্থাৎ এই ওয়েভটাকে বলবো আমরা রিফ্লেক্টেড ওয়েভ। ওয়েভের যে অংশটা নতুন মাধ্যমে প্রবেশ করলো অর্থাৎ মিডিয়াম 2-তে প্রবেশ করলো সেটাকে আমরা বলবো ট্রান্সমিটেড ওয়েভ। এখন আমরা বুঝবো যে মানে এই ভিডিওর পরবর্তী সেকশনে আমরা বুঝবো যে এই ইনসিডেন্ট ওয়েভের ইকুয়েশন, রিফ্লেক্টেড ওয়েভের ইকুয়েশন আর ট্রান্সমিটেড ওয়েভের ইকুয়েশনের মধ্যে সম্পর্ক কি। ইনসিডেন্ট ওয়েভ ইকুয়েশন দেওয়া থাকলে সেখান থেকে আমরা রিফ্লেক্টেড ওয়েভের ইকুয়েশন বা ট্রান্সমিটেড ওয়েভের ইকুয়েশন কি করে বের করব। তো এইগুলো তো গোটা ভিডিও জুড়ে আলোচনা হবে।
তার আগে আমাদেরকে সবথেকে প্রথমে যেটা বুঝতে হবে সেটা বুঝতে হবে রেয়ারার মিডিয়াম কি, ডেন্সার মিডিয়াম কি, অর্থাৎ বাংলাতে যেটাকে লঘু মাধ্যম বলে আর ঘন মাধ্যম বলে। তো দেখো, রেয়ারার মিডিয়াম মানে যে মিডিয়ামে ওয়েভের ভেলোসিটি বেশি হবে সেটা হচ্ছে রেয়ারার মিডিয়াম। ডেন্সার মিডিয়াম মানে কি, যে মিডিয়ামে ওয়েভের ভেলোসিটি কম হবে সেটা হচ্ছে ডেন্সার মিডিয়াম। ছোটোবেলাতে আমার কনসেপ্ট ছিল যে মিডিয়ামের ডেন্সিটি বেশি সেটা হচ্ছে ডেন্সার মিডিয়াম, আর যে মিডিয়ামের ডেন্সিটি কম সেটা হচ্ছে রেয়ারার মিডিয়াম। কোথাও না কোথাও এই কনসেপ্টটা ঠিক ছিল, ছোটোবেলার হিসাবে বলছি, এই কনসেপ্টটা ঠিক ছিল। কারণ ঘনমাধ্যম আর লঘু মাধ্যমের কনসেপ্ট আমরা ক্লাস 10-এ শিখেছিলাম, আর সেখানে দেখেছিলাম যে আলো সবসময় বায়ু মাধ্যমে বেশি স্পিডে যায়, আর জল মাধ্যম বলো বা কাঁচ মাধ্যম বলো সেখানে কম স্পিডে যায়। আর সেখান থেকে ধারণা এলো যে জল মাধ্যমে আলো কম স্পিডে যাচ্ছে, জল মাধ্যম ঘন মাধ্যম, আবার কোথাও না কোথাও জলের তো ডেন্সিটিটাও বেশি। তাই জন্য ছোটোবেলাতে আমার মনে কনসেপ্টটা ঢুকে গিয়েছিল যে ডেন্সিটি বেশি হলেই হয়তো নাকি ঘন মাধ্যম হয়। কিন্তু দেখো, এই মিসকনসেপশন আজকের ভিডিওতে আমরা দূর করব। তাহলে কোনো একটা মিডিয়াম রেয়ারার হবে না ডেন্সার হবে সেটা ডিপেন্ড করছে ওই মিডিয়ামে ওয়েভের ভেলোসিটি কত। আর আমরা প্রত্যেককে জানি যে কোনো একটা মেকানিক্যাল ওয়েভের ভেলোসিটি কোনো একটা স্পেসিফিক মিডিয়ামে কত হয়, ভেলোসিটি অফ ওয়েভ কোনো একটা স্পেসিফিক মিডিয়ামে কত হয়, রুট আন্ডার ইলাস্টিক কনস্ট্যান্ট অফ দ্য মিডিয়াম বাই ডেন্সিটি। তোমরা সাউন্ড ওয়েভের ক্ষেত্রে এই সূত্রটা পড়ে এসেছো। তো জেনারেলি লিকুইডের ক্ষেত্রে বা গ্যাসের ক্ষেত্রে ইলাস্টিক কনস্ট্যান্ট ইজ ইকুয়াল টু বাল্ক মডিউলাস হয়। আর আমরা প্রত্যেকে জানি বাল্ক মডিউলাস ফর লিকুইড অনেক বেশি হয় বাল্ক মডিউলাস ফর গ্যাস। আর যেহেতু বাল্ক মডিউলাসের ভ্যালুটা লিকুইডের ক্ষেত্রে বেশি হয়, তাই জন্য ভেলোসিটি অফ ওয়েভ ইন লিকুইড বেশি হয় ভেলোসিটি অফ ওয়েভ ইন গ্যাস। তার মানে যে কোনো লিকুইড মিডিয়াম অবশ্যই লঘু মাধ্যমের মতো বিহেভ করবে মেকানিক্যাল ওয়েভের জন্য, আর যে কোনো গ্যাস মিডিয়াম মানে ধরো এয়ার মিডিয়াম সেটা কিন্তু ঘন মাধ্যমের মতো বিহেভ করবে কার জন্য, মেকানিক্যাল ওয়েভের জন্য। অর্থাৎ এই যে কনসেপ্টটা পড়ছি এই কনসেপ্টটা ট্রু কার জন্য, এই কনসেপ্টটা ট্রু একমাত্র মেকানিক্যাল ওয়েভের জন্য। এই কনসেপ্ট ট্রু একমাত্র মেকানিক্যাল ওয়েভের জন্য। এবারে আসছি ডেন্সার মিডিয়ামের কনসেপ্ট আর রেয়ারের মিডিয়ামের কনসেপ্ট। এখানে করছি ডেন্সার মিডিয়াম, আর এখানে করছি রেয়ারার মিডিয়াম। তাহলে ডেন্সার মিডিয়াম কোনটাকে বলবো, যেখানে স্পিড অফ ওয়েভ স্পিড কি হবে, কম হবে, আর এইখানে কি হবে, স্পিড বেশি হবে। তাহলে আমরা এইমাত্র দেখলাম যে কোনো লিকুইড মিডিয়াম, লিকুইড মানে আমি ওয়াটার ধরে নিচ্ছি, ওয়াটারে ভেলোসিটি অফ মেকানিক্যাল ওয়েভ কি হবে, বেশি হবে। তাই জন্য যেহেতু ভেলোসিটি অফ মেকানিক্যাল ওয়েভ ওয়াটারে বেশি, তাই জন্য ওয়াটারটা রেয়ারার মিডিয়াম হবে। তার মানে মেকানিক্যাল ওয়েভের জন্য মেকানিক্যাল ওয়েভ, আর এইখানেও লিখছি মেকানিক্যাল ওয়েভের জন্য ওয়াটার রেয়ারার মিডিয়াম, ওয়াটার হচ্ছে রেয়ারার মিডিয়াম। মেকানিক্যাল ওয়েভের জন্য এয়ার হচ্ছে তোমার ডেন্সার মিডিয়াম। আবার তোমরা ক্লাস 10-এ প্রত্যেকে পড়ে এসেছো যে আলো বায়ু মাধ্যমে বেশি স্পিডে যায়, আর আলোর জন্য বায়ু মাধ্যমে যেহেতু স্পিড বেশি তাই জন্য বায়ু মাধ্যমটা হচ্ছে আলোর জন্য লঘু মাধ্যম। এরপর তোমরা প্রত্যেকে জানো
যে আলো হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, আর ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ সম্পর্কে যাবতীয় আলোচনা আমরা ক্লাস 12-এ করব। তাহলে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, যে কোনো ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ এর ভেলোসিটি এয়ার মিডিয়ামে বেশি হয়। তাহলে এয়ার মিডিয়ামটা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের জন্য রেয়ারার মিডিয়াম হবে। তাহলে ইএম ওয়েভের জন্য এয়ার হচ্ছে রেয়ারার মিডিয়াম। অন্যদিকে ইএম ওয়েভের জন্য ওয়াটার হচ্ছে ডেন্সার মিডিয়াম। তাহলে এইখানে ব্যাপারটা বোঝো, আমরা এতদিন ধরে জেনে এসেছিলাম যে ওয়াটার হচ্ছে ডেন্সার মিডিয়াম আর এয়ার হচ্ছে রেয়ারার মিডিয়াম, কিন্তু না, কোনো একটা স্পেসিফিক মিডিয়াম রেয়ারার মিডিয়াম হতে পারে, আবার ডেন্সার মিডিয়ামও হতে পারে, ডিপেন্ড করছে কোন ওয়েভটা ওই মিডিয়ামের মধ্য দিয়ে প্রোপাগেট করছে। তার মানে আমরা বুঝতে পারলাম মেকানিক্যাল ওয়েভের জন্য এয়ার ডেন্সার মিডিয়াম হবে, আবার ইএম ওয়েভের জন্য এয়ার রেয়ারার মিডিয়াম হবে। আমরা বুঝলাম ইএম ওয়েভের জন্য ওয়াটার ডেন্সার মিডিয়াম হবে, আবার আমরা এটাও বুঝলাম যে মেকানিক্যাল ওয়েভের জন্য ওয়াটার রেয়ারার মিডিয়াম হবে। তাহলে এটুকু বোঝা গেল যে কোনো একটা মিডিয়াম ডেন্সার হবে, এটার ওপর ডিপেন্ড করে না যে তার ডেন্সিটি বেশি না ডেন্সিটি কম। তাহলে কোনো একটা স্পেসিফিক মিডিয়ামের ডেন্সিটি বেশি যদি হয়ে থাকে তাহলে সেটা রেয়ারার মিডিয়ামের মতোও বিহেভ করতে পারে, আবার ডেন্সার মিডিয়ামের মতোও বিহেভ করতে পারে। কার ওপরে ডিপেন্ড করছে? ডিপেন্ড করছে ওয়েভের ওপর, যে মানে কি ওয়েভ যাচ্ছে ওই মিডিয়ামের মধ্য দিয়ে। তার মানে ওয়াটার মিডিয়ামটা ইএম ওয়েভের জন্য ডেন্সার মিডিয়াম, আবার ওয়াটার মিডিয়ামটা মেকানিক্যাল ওয়েভের জন্য রেয়ারার মিডিয়াম। অন্যদিকে এয়ার মিডিয়ামটা মেকানিক্যাল ওয়েভের জন্য ডেন্সার মিডিয়াম, অন্যদিকে এয়ার মিডিয়ামটা ইএম ওয়েভের জন্য রেয়ারার মিডিয়াম। আশা করছি এই কনসেপ্টটা তোমাদের ক্লিয়ার হয়েছে যে ডেন্সিটির সঙ্গে রেয়ারার মিডিয়াম বা ডেন্সার মিডিয়ামের কিন্তু কোনো সম্পর্ক নেই। চলো, রেয়ারার মিডিয়াম বুঝতে পেরেছো, ডেন্সার মিডিয়াম বুঝতে পেরেছো, আর এই আপাতত এতটা নোট ডাউন করো, দিয়ে আমি নেক্সট টপিক বলছি। এবারে আমরা দেখব যখন কোনো একটা ওয়েভ ইনসিডেন্ট হলো তখন তার একটা অংশ রিফ্লেক্টেড হলো আর একটা অংশ ট্রান্সমিটেড হলো। এখন ইনসিডেন্ট ওয়েভ এর যে প্যারামিটারগুলো আছে, কী কী প্যারামিটার? যেমন সেটা স্পিড হতে পারে, স্পিডকে ভি দিয়ে রিপ্রেজেন্ট করছি, যেমন এটা ফ্রিকোয়েন্সি এফ হতে পারে, যেমন ওয়েভলেন্থ ল্যামডা হতে পারে, যেমন অ্যামপ্লিটিউড এ হতে পারে, যেমন ফেজ ফাই হতে পারে। আমরা দেখব যে ইনসিডেন্ট ওয়েভ এলো, এই যে ইনসিডেন্ট ওয়েভের কিছু একটা স্পেসিফিক ভেলোসিটি ছিল, স্পেসিফিক ফ্রিকোয়েন্সি ছিল, স্পেসিফিক ওয়েভলেন্থ ছিল, স্পেসিফিক অ্যামপ্লিটিউড ছিল, এই ইনসিডেন্ট ওয়েভের কিছু স্পেসিফিক ফেজ ছিল। যখন এর একটা অংশ রিফ্লেক্টেড হবে তখন তার ভেলোসিটি, ফ্রিকোয়েন্সি, ওয়েভলেন্থ, অ্যামপ্লিটিউড, ফেজে কি কোনো পরিবর্তন আসবে? যখন এর একটা অংশ ট্রান্সমিটেড হলো তখন তার এই প্যারামিটারগুলোতে কি কোনো চেঞ্জ আসবে? এখন দেখব চেঞ্জ আসবে কি আসবে না, তারপরে দেখব চেঞ্জ কতটা আসবে। তাহলে এইখানে লিখছি রিফ্লেক্টেড ওয়েভ, এইখানে লিখছি রিফ্লেক্টেড ওয়েভ, আর এইখানে লিখছি ট্রান্সমিটেড। ওয়েভ। যদি তুমি লক্ষ্য করে দেখো ইনসিডেন্ট ওয়েভ, প্রথম কথা ওয়েভ ভেলোসিটি কার উপরে ডিপেন্ড করে? ওয়েভ ভেলোসিটি ডিপেন্ড করে মিডিয়ামের উপরে। যেহেতু ইনসিডেন্ট ওয়েভ আর রিফ্লেক্টেড ওয়েভের মধ্যে মিডিয়ামের কোনো পরিবর্তন হয়নি, অর্থাৎ যে মাধ্যম থেকে আলো এসেছিল সেই মাধ্যমেই আলো ব্যাক করে গেছে, তার মানে মিডিয়ামের কি কোনো চেঞ্জ হয়েছে? মিডিয়ামের চেঞ্জ হয়নি, আর মিডিয়ামের চেঞ্জ যদি না হয় তাহলে ভেলোসিটিরও কোনো পরিবর্তন হবে না। তার মানে কোনো চেঞ্জ, দেখো যদি চেঞ্জ হয় তাহলে আমি রাইট লিখব, যদি চেঞ্জ না হয়, যদি নো চেঞ্জ হয়
তাহলে আমি ক্রস করব। রিফ্লেক্টেড ওয়েভের ভেলোসিটির কি কোনো পরিবর্তন হবে? হবে না। ট্রান্সমিটেড ওয়েভের ভেলোসিটির কি কোনো পরিবর্তন হবে? অ্যান্সারটা হবে হ্যাঁ হবে। কেন? কারণ এখানে মিডিয়াম চেঞ্জ হয়েছে, আর মানে ওয়েভটা মিডিয়াম 1 থেকে মিডিয়াম 2-তে এসে পড়েছে, অর্থাৎ মিডিয়ামে চেঞ্জ হয়েছে বলে ওয়েভ ভেলোসিটির কিন্তু পরিবর্তন হবে। দেখো এবারে ফ্রিকোয়েন্সি, ফ্রিকোয়েন্সি কার উপরে ডিপেন্ড করে? ফ্রিকোয়েন্সি হচ্ছে সোর্সের উপরে ডিপেন্ড করে। কোনো একটা ওয়েভ কে প্রডিউস করছে? ধরো লাফ দড়ির একটা প্রান্তকে তুমি এইখানে ধরেছো, তুমি ওয়েভ জেনারেট করছো, তোমার উপরে ডিপেন্ড করবে যে তুমি যে ওয়েভটা জেনারেট করছো তার ফ্রিকোয়েন্সি কত। তুমি যদি স্পিডে অসিলেট করাও হাতকে, তাহলে তুমি যে ওয়েভ জেনারেট করছো তার ফ্রিকোয়েন্সি বেশি হবে। আর তুমি যদি আস্তে আস্তে অসিলেট করাও তোমার হাতকে, তাহলে তুমি যে ওয়েভ জেনারেট করছো তার ফ্রিকোয়েন্সি কিন্তু কম হবে। তাহলে এইখান থেকে বুঝতে পারলাম যে ফ্রিকোয়েন্সি হচ্ছে সোর্স ডিপেন্ডেন্ট টার্ম। যেহেতু সোর্সটা সেমই ছিল, তাই না, তাহলে ফ্রিকোয়েন্সির কিন্তু কোনোদিনও পরিবর্তন হবে না। তাহলে ফ্রিকোয়েন্সির কোনো পরিবর্তন হবে না, রিফ্লেক্টেড ওয়েভেও হবে না, আর ট্রান্সমিটেড ওয়েভেও হবে না। এবারে দেখো আমরা জানি ভি ইজ ইকুয়াল টু কি? এফ ল্যামডা, মানে ভেলোসিটি ইজ ইকুয়াল টু ফ্রিকোয়েন্সি ইন্টু ওয়েভলেন্থ। যেহেতু ভেলোসিটির কোনো পরিবর্তন হয়নি, ফ্রিকোয়েন্সির কোনো পরিবর্তন হয়নি, তাহলে ল্যামডারও কোনো পরিবর্তন হবে না। লক্ষ্য করো রিফ্লেক্টেড ওয়েভের ক্ষেত্রে ভেলোসিটির পরিবর্তন হয়নি, ফ্রিকোয়েন্সির পরিবর্তন হয়নি, তাহলে অবশ্যই ল্যামডারও কোনো পরিবর্তন হবে না। ট্রান্সমিটেড ওয়েভের ক্ষেত্রে ভেলোসিটির পরিবর্তন হয়েছে, ফ্রিকোয়েন্সির পরিবর্তন হয়নি। ফ্রিকোয়েন্সির পরিবর্তন হয়নি, তাহলে ভেলোসিটির পরিবর্তন করতে গেলে ল্যামডার পরিবর্তন করতে হবে। এটা যদি কনস্ট্যান্ট থাকে, এটা যদি চেঞ্জ হয়, তাহলে অবশ্যই ল্যামডাকে চেঞ্জ হতে হবে, তাহলে ল্যামডার পরিবর্তন হবে। আবার ল্যামডা যদি চেঞ্জ হয়, তাহলে ওয়েভ নাম্বার তোমরা শুনেছ, যেটাকে আমরা প্রোপাগেশন কনস্ট্যান্ট বা ওয়েভ নাম্বার বলি কে। যদি ল্যামডার চেঞ্জ না হয় তাহলে কে এর কোনো চেঞ্জ হবে না, যদি ল্যামডার চেঞ্জ হয় তাহলে কে এর চেঞ্জ হবে। আবার লক্ষ্য করে দেখো অ্যামপ্লিটিউড মানে কি? তোমরা প্রত্যেকে জানো যে ইন্টেন্সিটি আই ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু অ্যামপ্লিটিউডের স্কোয়ার। তার মানে অ্যামপ্লিটিউডের সঙ্গে এনার্জির সম্পর্ক রয়েছে। কোনো একটা ওয়েভের দেখো ইন্টেন্সিটি মানে কি? ইন্টেন্সিটি মানে হচ্ছে এনার্জি পার ইউনিট টাইম পার ইউনিট এরিয়া। কোনো একটা একক ক্ষেত্রফলের মধ্যে একক সময়ে যে পরিমাণ এনার্জি এসে পড়বে সেটাকেই তো আমরা ইন্টেন্সিটি বলি। এইখানে এটা হচ্ছে অ্যামপ্লিটিউড, এটাকে স্মল এ লিখছি, ক্যাপিটাল এ লিখছি না, কারণ এই এ আর এই এতে গুলিয়ে যাচ্ছিল। যেহেতু ইন্টেন্সিটির সঙ্গে এনার্জির সম্পর্ক রয়েছে, আবার ইন্টেন্সিটির সঙ্গে অ্যামপ্লিটিউডের সম্পর্ক রয়েছে, তার মানে তুমি ধরো এইখানে 100 পরিমাণ এনার্জি ফেললে, তার মধ্যে 60 পরিমাণ এনার্জি রিফ্লেক্ট হয়ে গেল আর 40 পরিমাণ এনার্জি ট্রান্সমিট হয়ে গেল। তার মানে এইখানে যে এনার্জি ফেলেছিলে তার এনার্জির একটা অংশ রিফ্লেক্টেড হয়েছে আর একটা অংশ ট্রান্সমিটেড হয়েছে। তার মানে অবশ্যই এইখানে এনার্জি বেশি মানে এইখানে অ্যামপ্লিটিউড বেশি, এখানে এনার্জি কম মানে অ্যামপ্লিটিউড কম, তাহলে অ্যামপ্লিটিউডের তো পরিবর্তন হবে। আর স্বাভাবিকের একটা অংশ এখানে গেছে মানে বাকি অংশটা এখানে আসবে, তাহলে অ্যামপ্লিটিউডের পরিবর্তন এখানেও হবে, অবশ্যই হবে। বুঝতে পেরেছ? এবারে ফেজ, রিফ্লেক্টেড ওয়েভের ক্ষেত্রে ফেজের চেঞ্জ হয়, কিন্তু ট্রান্সমিটেড ওয়েভের ক্ষেত্রে কিন্তু কোনো ফেজের চেঞ্জ হয় না। কতটা হয় সেটা আমরা পরবর্তী ক্ষেত্রে আলোচনা করব, আজকেই আলোচনা করব। চলো এতটা নোট ডাউন করো, দিয়ে নেক্সট বলছি। এবারে আমরা পড়ব রিফ্লেকশন অফ এ স্ট্রিং ওয়েভ ফ্রম এ ফিক্সড এন্ড। ফিক্সড এন্ড কথাটার মানে কি? একটা স্ট্রিং রয়েছে, তার একটা প্রান্তকে তুমি ধরেছো, তোমার কাজ কি তুমি এইখানে পালস জেনারেট করবে। এবারে বলবে স্যার পালস মানে কি? পালস মানে হচ্ছে ওয়েভের একটা ছোট অংশ, তুমি জাস্ট কোনো এই প্রান্তটাকে জাস্ট ঝাঁকিয়ে ছেড়ে দিলে, তুমি তোমার হাতের কিন্তু ভাইব্রেশন কনস্ট্যান্টলি হচ্ছে না, জাস্ট এইখানে একটা পালস তৈরি করে ছেড়ে দিলে। তুমি যদি পালস তৈরি করে ছেড়ে দাও তাহলে, বা তুমি যদি একবার জাস্ট ঝাঁকিয়ে ছেড়ে দাও, তাহলে এইখানে একটা এরকম টাইপের পালস তৈরি হবে, স্বাভাবিক তৈরি হবে। এরপর এই পালসটা পজিটিভ এক্স ডাইরেকশন বরাবর ছুটবে। এরপরে ফিক্সড এন্ড কথাটার মানে কি? ফিক্সড এন্ড কথাটার মানে হচ্ছে
তারের আর একটা প্রান্তকে তো তুমি ধরে আছো, স্ট্রিংয়ের আরেকটা প্রান্ত ডেন্সার মিডিয়ামের কোনো একটা পয়েন্ট দিয়ে আটকানো আছে, যেটা কিনা ফিক্সড, এটা কিন্তু নড়তে পারবে না। কি বললাম বুঝতে পারলে? মানে স্ট্রিংয়ের আরেকটা প্রান্তকে তুমি একটা ডেন্সার মিডিয়ামে অবস্থিত কোনো একটা পয়েন্ট দিয়ে আটকে রেখেছ, এটা কিন্তু ফিক্সড, এটা কিন্তু নড়বে না। এবার স্বাভাবিক, তুমি যদি একটা পালস তৈরি করে ছেড়ে দাও, এই পালসটা কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে পজিটিভ এক্স ডাইরেকশন বরাবর ছুটবে। এবারে তোমরা ওয়েভ ইকুয়েশন থেকে তোমরা জানো যে ওয়েভ ভেলোসিটি, পার্টিকেল ভেলোসিটি, ভেলোসিটি অফ পার্টিকেল ইজ ইকুয়াল টু মাইনাস অফ স্লোপ ইন্টু ভেলোসিটি অফ ওয়েভ। স্লোপ মানে কি? অবশ্যই ওয়েভের স্লোপ। এবার তোমরা দেখতে পাচ্ছ যে এই যে, দাঁড়াও, এই ডটেড লাইনের এই জায়গাটাতে স্লোপ কি হচ্ছে? নেগেটিভ। স্লোপ যদি নেগেটিভ হয় তাহলে এই জায়গাতে পার্টিকেলের ভেলোসিটি কোন দিক বরাবর কাজ করবে? পজিটিভ ওয়াই অক্ষ বরাবর কাজ করবে। আবার এই জায়গার এই ডটেড লাইনের এই দিকের পয়েন্টগুলোতে স্লোপ কি হচ্ছে? পজিটিভ হচ্ছে। স্লোপ যদি পজিটিভ হয়, ভেলোসিটি অফ ওয়েভ যদি পজিটিভ হয়, তাহলে পজিটিভ পজিটিভ পজিটিভ, আর প্লাসে মাইনাসে কি হয়ে যাচ্ছে? মাইনাস, অর্থাৎ ভেলোসিটি অফ পার্টিকেল নেগেটিভ ওয়াই অ্যাক্সিস বরাবর কাজ করবে, নেগেটিভ ওয়াই অ্যাক্সিস বরাবর কাজ করবে। এই ব্যাপারটা কি বোঝা হয়েছে? আমি কিন্তু এটা আরেকটু ভালো করে এঁকে দিই। এই ডটেড লাইনের এই দিকের স্ট্রিংটার ক্ষেত্রে বা এই দিকের পালসের ক্ষেত্রে স্লোপ কি হচ্ছে? নেগেটিভ। স্লোপ যদি নেগেটিভ হয়, নেগেটিভ নেগেটিভ কি হচ্ছে? পজিটিভ। আর ভেলোসিটি অফ ওয়েভ যেহেতু পজিটিভ, এটা এই দিকে যাচ্ছে, তাই জন্য এই দিকের যে পার্টিকেল তারা কিন্তু পজিটিভ ওয়াই অ্যাক্সিস বরাবর ভাইব্রেট করে, মানে পার্টিকেলের ভেলোসিটি কিন্তু পজিটিভ ওয়াই অ্যাক্সিস বরাবর কাজ করছে। আর ডটেড লাইনের এই দিকে যে স্ট্রিংয়ের পার্টিকেলগুলো রয়েছে, এখানে স্লোপ কি হচ্ছে? স্লোপ পজিটিভ। স্লোপ যদি পজিটিভ হয়, ভেলোসিটি অফ ওয়েভ পজিটিভ হয়, তাহলে প্লাসে প্লাসে প্লাস, আর এই প্লাসে মাইনাসে মাইনাস, তার মানে ভেলোসিটি অফ পার্টিকেল নেগেটিভ ওয়াই অ্যাক্সিস বরাবর কাজ করছে, তাই জন্য ভেলোসিটি অফ পার্টিকেল স্বাভাবিক এই দিক বরাবর কাজ করবে। এবারে লক্ষ্য করে দেখো, এই ওয়েভটা যখন, এই পালসটা যখন এইখানে গিয়ে পৌঁছাবে, তখন এই যে পালসের এই দিকের যে পার্টিকেল সে কি চাইবে? এই দিকের পার্টিকেলের ভেলোসিটি আপওয়ার্ড দিকে কাজ করছে বলে স্ট্রিংয়ের এইখানে যে পার্টিকেল থাকবে সেও চাই, মানে এই পালসটা কি চাইবে? যে এই পার্টিকেলটা আপওয়ার্ড দিকে যাক। ব্যাপারটা কি বুঝতে পারছো? এই পালসটা কি চাইবে? এই পালসটা চাইবে যে স্ট্রিংয়ের এই দিকে যে পার্টিকেলগুলো আছে সেটা আপওয়ার্ড দিকে যাক। এরপর আপওয়ার্ড দিকে যাবে বলেই তো ওয়েভটা সামনের দিকে প্রোপাগেট করবে। কিন্তু যখন পালসটা যখন এইখানে আসবে, যখন এইখানে পৌঁছে যাবে, ব্যাপারটা ভালো করে বোঝো, তখন এই দিকের পার্টিকেলগুলো চাইবে যে এক্স্যাক্টলি এই পয়েন্টটাও উপরের দিকে উঠুক। তার মানে এই পালসটা এই ফিক্সড পয়েন্টকে চেষ্টা করবে উপরের দিকে তোলার জন্য, কিন্তু যেহেতু পয়েন্ট ফিক্সড, পয়েন্টটা তো উপরের দিকে উঠবে না। তাহলে ওয়েভ ক্রিয়েট করার জন্য মিডিয়ামের যে পার্টিকেলগুলো আছে সেই পার্টিকেলগুলো এই পয়েন্টটাকে উপরের দিকে তোলার জন্য আপওয়ার্ড ডাইরেকশনে ফোর্স লাগাবে। কিন্তু যেহেতু ওই পয়েন্টটা ফিক্সড, ওই পার্টিকেল কিন্তু আপওয়ার্ড ডাইরেকশনে উঠতে পারবে না। তাহলে নিউটনস থার্ড ল কি বলছে? যেহেতু স্ট্রিংয়ের পার্টিকেলগুলো এই ফিক্সড পয়েন্টের উপরে আপওয়ার্ড দিকে ফোর্স লাগিয়েছিল, নিউটনস থার্ড ল বলছে এই পয়েন্টটা স্ট্রিংয়ের পার্টিকেলগুলোর উপরে নেগেটিভ ডাইরেকশনে ফোর্স লাগাবে, তাই না? নেগেটিভ ডাইরেকশনে ফোর্স লাগাবে, আর নেগেটিভ ডাইরেকশনে ফোর্স লাগানোর জন্য এই পার্টিকেলগুলো বাধ্য হবে নিচের দিক বরাবর যাওয়ার জন্য। ওয়েভ চাইছিল এই পার্টিকেলটা উপরের দিকে উঠুক, কিন্তু ও উপরের দিকে উঠবে না। তাহলে ও তো ফিক্সড, কিন্তু আমি তো ফিক্সড নয়, স্ট্রিং তো ফিক্সড নয়। এখানে স্ট্রিং চাইবে এই পার্টিকেল উপরের দিকে উঠুক, কিন্তু নিউটনস থার্ড ল অনুসারে এই পার্টিকেলটা স্ট্রিংয়ের ওপরে নিচের দিকে ফোর্স লাগাবে। ফিক্সড কে ছিল? এই পার্টিকেল ছিল, কিন্তু স্ট্রিংয়ের এই পার্টিকেলগুলো কি ফিক্সড? এই পার্টিকেল তো ফিক্সড ছিল না।
তাহলে এই ফিক্সড পয়েন্টটা এই স্ট্রিংয়ের পার্টিকেলগুলোর উপরে নিচের দিকে ফোর্স লাগাবে। নিচের দিকে ফোর্স লাগানোর জন্য যে পার্টিকেলটা কিছুক্ষণ আগে উপরের দিকে ভাইব্রেট করছিল সেই পার্টিকেলটা সঙ্গে সঙ্গে নিচের দিকে ভাইব্রেট করা, নিচের দিকে ভেলোসিটি গেইন করে নেবে। বুঝতে পারলে? তাহলে এই অর্ধেকটা পালস যখন ওই দিকে চলে যাবে তখন অবশ্যই এরকম একটা অর্ধেকটা পালস তৈরি হবে। এই অর্ধেকটা পালস তৈরি হবে যার ভেলোসিটি কোন দিকে থাকবে? রিফ্লেক্ট হওয়ার পরে যার ভেলোসিটি নিচের দিক বরাবর কাজ করবে। এবারে এখনো আমি বললাম এতটা পালস কিন্তু এইখানে পৌঁছে গেছে, বাকি এতটা পালস কিন্তু পৌঁছায়নি। এবার স্বাভাবিক এই পালসের ভেলোসিটি কি ছিল? এই পালসটার জন্য পালসের জন্য এই দিকের স্ট্রিংয়ের যে পার্টিকেলগুলো ছিল তার ভেলোসিটি নেগেটিভ ডাইরেকশনে কাজ করছিল, কিন্তু এই ফিক্সড পয়েন্টটা থাকার জন্য নিউটনস থার্ড ল অনুসারে এই পার্টিকেলগুলোর উপরে আপওয়ার্ড ডাইরেকশনে ফোর্স লাগবে। তাহলে রিফ্লেকশনের পরে যে অ্যাডিশনাল ওয়েভটা, রিফ্লেক্টেড যে ওয়েভটা তৈরি হবে তার জন্য ওই ফিক্সড পয়েন্টটা এই স্ট্রিংয়ের এই পার্টিকেলগুলোর উপরে আপওয়ার্ড দিকে ফোর্স লাগানোর জন্য এই দিকে যে পার্টিকেলগুলো ছিল তার উপরে ফোর্স কোন দিকে লাগবে? অবশ্যই আপওয়ার্ড ডাইরেকশন বরাবর লাগবে। অবশ্যই ফোর্স কোন দিকে লাগবে? ফোর্স আপওয়ার্ড ডাইরেকশন বরাবর লাগবে। আমি জাস্ট এটা রাফে বোঝাচ্ছি, আমি রাফে বোঝালাম, ব্যাপারটা বোঝো। তাহলে রিফ্লেক্টেড হওয়ার পরে এইখানে যে ওয়েভ পালস তৈরি হবে, এখানে যে ওয়েভ পালস যে তৈরি হবে সেটা কিন্তু ইনভার্টেড হয়ে যাবে, সেটা কিন্তু নিচের দিকে বেঁকে যাবে, ইনভার্টেড হয়ে যাবে। কেন? কারণ এই পয়েন্টটা ফিক্সড ছিল, এই পয়েন্টটা উপরের দিকে উঠবে না, যার জন্য নিউটনস থার্ড ল অনুসারে সে অপোজিট ডাইরেকশনে ফোর্স অ্যাপ্লাই করার জন্য তুমি আপওয়ার্ড ডাইরেকশনে যে পালস তৈরি করেছিলে এই ফিক্সড পয়েন্টটা পালসটাকে ইনভার্টেড করে নিচের দিকে পালসটা তৈরি করে দেবে। কি ব্যাপারটা বললাম, বুঝতে পারলে? তাহলে যখন কোনো একটা স্ট্রিংয়ের ফিক্সড এন্ড থেকে যখন রিফ্লেকশন হয় তখন রিফ্লেক্টেড যে ওয়েভটা থাকে সেটা কিন্তু ইনভার্টেড হয়ে যায়। ব্যাপারটা কি বললাম, বুঝতে পারলে? এটা তো আমাদের রাফ ক্যালকুলেশন ছিল। তার মানে ধরে নাও এই যে পালসটা, ইনসিডেন্ট পালসের যে ইকুয়েশন y(i) = a sin ωt - kx, যেহেতু রিফ্লেক্টেড ওয়েভ তাহলে ভেলোসিটি অফ ওয়েভের কোনো পরিবর্তন হবে না, সেম থাকবে। ভেলোসিটি পরিবর্তন হবে না, ফ্রিকোয়েন্সির কোনো পরিবর্তন হবে না, ভেলোসিটির পরিবর্তন হবে না, ফ্রিকোয়েন্সির পরিবর্তন হবে না, ল্যামডার কোনো পরিবর্তন হবে না। ফ্রিকোয়েন্সির পরিবর্তন না হওয়ার জন্য ওমেগার কোনো পরিবর্তন হবে না, ল্যামডার কোনো পরিবর্তন না হওয়ার জন্য ওয়েভ নাম্বার কে এর কোনো পরিবর্তন হবে না। তাহলে রিফ্লেক্টেড ওয়েভের যে ইকুয়েশন হবে y রিফ্লেক্টেড = অ্যামপ্লিটিউডের তো পরিবর্তন হবে। ধরে নাও ইনসিডেন্ট ওয়েভের যে অ্যামপ্লিটিউড সেটা হচ্ছে ai, আর রিফ্লেক্টেড ওয়েভের যে অ্যামপ্লিটিউড সেটা হচ্ছে ar। ঠিক আছে, এবার ai আর ar এর মধ্যে সম্পর্ক কি হবে সেটা পরে আমরা আলোচনা করব। আপাতত ইকুয়েশনটা কেমন দেখতে হবে সেটা একটু আলোচনা করে নিই। ar, আর যেহেতু এই ওয়েভটা পজিটিভ এক্স ডাইরেকশন বরাবর ট্রাভেল করছিল আর রিফ্লেক্টেড হওয়ার পরে এই পালসটা নেগেটিভ এক্স ডাইরেকশন বরাবর প্রপাগেট করছে, তাহলে ওমেগা টি মাইনাস কে এক্স না হয় ওমেগা টি প্লাস কে এক্স হবে। তাহলে ar সাইন ওমেগা টি প্লাস কে এক্স। এবারে একটা জিনিস লক্ষ্য করো, যেহেতু এই পালসটা ইনভার্টেড হয়ে গেছে, নিচের দিকে নেমে গেছে, তাই জন্য এইখানে একটা মাইনাস বসাবো, আর এই মাইনাসটা কি রিপ্রেজেন্ট করছে? মাইনাসটা রিপ্রেজেন্ট করছে যে ফিক্সড এন্ড থেকে রিফ্লেকশন হওয়ার জন্য একটা অ্যাডিশনাল ফেজ চেঞ্জ হয়েছে, যার ভ্যালিউটা কত? পাই। তাহলে রিফ্লেকশন হওয়ার জন্য একটা অ্যাডিশনাল ফেজ চেঞ্জ হয়েছে, বা তুমি এটাকে এভাবেও লিখতে পারো ar সাইন ওমেগা টি প্লাস কে এক্স প্লাস পাই। অ্যাডিশনাল ফেজ চেঞ্জ হয়েছে পাই। তাহলে ফেজ চেঞ্জ কত হবে? ফেজ চেঞ্জ = পাই। এই অ্যাডিশনাল পাই পরিমাণে ফেজ চেঞ্জ হয়েছে। ভেলোসিটির কোনো পরিবর্তন হয়নি, ফ্রিকোয়েন্সির কোনো পরিবর্তন হয়নি, ল্যামডার কোনো পরিবর্তন হয়নি,
অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সির কোনো পরিবর্তন হয়নি, ওয়েভ নাম্বারের কোনো পরিবর্তন হয়নি, পরিবর্তন হয়েছে শুধুমাত্র ফেজের, আর কত হয়েছে, পাই পরিমাণে হয়েছে। আর অবশ্যই অ্যামপ্লিটিউডেরও পরিবর্তন হয়েছে। কী কী পরিবর্তন হবে, কী কী পরিবর্তন হবে না, সেটা তোমরা আগের ছকে তো বুঝিয়েই দিয়েছি। চলো এতটা নোট ডাউন করো, দিয়ে নেক্সট টপিক বলছি। এবারে আমরা করব রিফ্লেকশন অফ এ স্ট্রিং ওয়েভ ফ্রম ফ্রি এন্ড। এতক্ষণ ধরে পড়েছিলাম ফিক্সড এন্ড। ফিক্সড এন্ড মানে কি ছিল, যে পয়েন্টটা এখানে ছিল সেই পয়েন্টটা কিন্তু ফিক্সড ছিল, ওটা কিন্তু ওঠানামা করছিল না। ফ্রি এন্ড মানে কি, তুমি যেমনভাবে এই পয়েন্টটাকে ওঠানামা করাতে চাইছো এক্স্যাক্টলি তেমনভাবে এই পয়েন্টটা ওঠানামা করবে। এবার তুমি ফ্রি এন্ড কীভাবে পাবে, একটা সিম্পল রড নেবে, একটা রিং নেবে, এমন রড আর রিং নিতে হবে আইডিয়ালি যাতে করে ওই রিং আর রডের মধ্যে কোনো ফ্রিকশন কোএফিসিয়েন্ট না থাকে। এবার তুমি ওই রড ধরো, এই রডটা দিয়ে ভালো করে বোঝানো যাবে। এই রডটাকে তুমি হরাইজন্টাল নেবে, এইখানে একটা রিং নেবে, এইখানে একটা রিং নেবে, দিয়ে তুমি এইখানে একটা স্ট্রিংয়ের সাহায্যে এই প্রান্তে তুমি ধরে আছো, আর তুমি এই ডাইরেকশনে ওয়েভ তৈরি করছো বা পালস তৈরি করছো। এবার যেহেতু এই রিং আর এই রডের মধ্যে কোনো ফ্রিকশন কোএফিসিয়েন্ট নেই, তার মানে স্বাভাবিক ফ্রি হয়ে গেল, আমি যে এনার্জিটা দিচ্ছিলাম সে এনার্জিটা কিন্তু খরচ হবে না। কেন? কারণ ফ্রিকশন নেই। আর ফ্রিকশনকে আমরা কি বলি, ডিসিপেটিভ ফোর্স বলি। ডিসিপেটিভ ফোর্স বলছি মানে এই ফোর্সের বিরুদ্ধে ওয়ার্ক করানোর জন্য আমাকে বাইরে থেকে কাজ করতে হচ্ছে মানে এখানে এনার্জি ডিসিপেট করবে। যেহেতু ফ্রিকশন নেই, যেহেতু ফ্রিকশন নেই অর্থাৎ কোনো ডিসিপেটিভ ফোর্স নেই, তার মানে এনার্জি কিন্তু চারিদিকে ছড়িয়ে পড়বে না, এনার্জি কিন্তু কনস্ট্যান্ট থাকবে। যে পরিমাণ এনার্জি ফেলেছিলাম সেই পরিমাণ এনার্জিটা কিন্তু এখানে ব্যাক করে যাবে। ঠিক আছে, তাহলে এটা হয়ে গেল ফ্রি এন্ড। ঠিক আছে, এবারে ফিক্সড এন্ড আর ফ্রি এন্ডের মধ্যে রিফ্লেকশনের পরিবর্তনটা কি আসবে। ফিক্সড এন্ড কি করছিল, যেহেতু ফিক্সড ছিল তাহলে নিউটনস থার্ড ল অনুসারে সে অপোজিট ডাইরেকশনে ফোর্স অ্যাপ্লাই করছিল। এখানে কি হচ্ছে, অ্যাজ ইউজুয়াল এই দিকের পার্টিকেলগুলোর ভেলোসিটি আপওয়ার্ড ডাইরেকশনে কাজ করবে, আর এই দিকের পার্টিকেলগুলোর ভেলোসিটি ডাউনওয়ার্ড ডাইরেকশনে কাজ করবে। যখন এই পালস এইখানে এসে পৌঁছাবে তখন মিডিয়ামের পার্টিকেলগুলোর আপওয়ার্ড ডাইরেকশনে ভেলোসিটির জন্য এই ফ্রি এন্ড আপওয়ার্ড দিক বরাবর মুভ করবে। তার মানে এ যদি আপওয়ার্ড দিকে মুভ করে, ইমাজিন করো তোমার হাত যদি আপওয়ার্ড দিকে মুভ করে, তার মানে তুমি যে স্ট্রিংয়ে যে ওয়েভ জেনারেট করছো সেটাও আপওয়ার্ড ডাইরেকশনে যাবে। এবার যখন এই পোর্শনটা এইখানে এসে পৌঁছাবে তখন এই পোর্শনের ভেলোসিটি ডাউনওয়ার্ড ডাইরেকশন, এই পোর্শনের পার্টিকেলের ভেলোসিটি ডাউনওয়ার্ড ডাইরেকশনে কাজ করার জন্য এই রিংটাও কিন্তু উপর থেকে উঠে নিচের দিকে নামবে। তার মানে এই রিংয়ের মোশন কেমন হবে, উপর থেকে উঠে নিচের দিকে নামবে। তার মানে এই যে রিফ্লেকশনের দরুন এই যে ওয়েভ তৈরি করবে সেটাও কিন্তু এক্স্যাক্টলি, আমি ভুল করলাম, যেহেতু এর মোশনটাও এরকম হচ্ছে তার মানে ইও এই ডাইরেকশনে একটা ওয়েভ তৈরি করবে, এখানে কিন্তু ইনভার্টেড হবে না। কেন ইনভার্টেড হবে না? কারণ নিউটনস থার্ড ল অনুসারে এ কিন্তু এর উপরে কোনো ফোর্স লাগায়নি, ফ্রি এন্ড ছিল, তাই না? তার মানে এই ওয়েভটা যদি এইখানে এরকম করে আসে পালসটা, তাহলে রিফ্লেকশন হওয়ার পরে এই পালসটা কিন্তু এক্স্যাক্টলি সেম হয়ে ফেরত চলে আসবে। বুঝতে পেরেছো? তার মানে ইনসিডেন্ট ওয়েভের ইকুয়েশন y(i) ইজ ইকুয়াল টু a sin ওমেগা টি মাইনাস কে এক্স যদি হয়, তাহলে রিফ্লেক্টেড ওয়েভের ফ্রিকোয়েন্সি yr ইজ ইকুয়াল টু a sin ওমেগা টি প্লাস কে এক্স হবে। ওমেগা টি প্লাস কে এক্স হবে। প্লাস কেন? কারণ এইখানে পালসটা নেগেটিভ এক্স ডাইরেকশন বরাবর প্রপাগেট করছে, এইখানে ইনভার্টেড হচ্ছে না, তাই জন্য অ্যাডিশনাল ফেজ চেঞ্জ হচ্ছে না। তাহলে এইখানে ফেজ চেঞ্জ ইজ ইকুয়াল টু কত হচ্ছে? 0 হচ্ছে। আর আমি তোমাদের একটা জায়গায় বলা হয়নি, লক্ষ্য করে দেখো এইখানে এনার্জি কিন্তু ছড়াচ্ছে না, মানে যতটা এনার্জি দিয়েছিলাম ততটা এনার্জি এখানে কিন্তু ব্যাক করে যাচ্ছে, অর্থাৎ এনার্জি ই ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট থাকছে। আর এনার্জির সঙ্গে কার সম্পর্ক রয়েছে?
অ্যাম্প্লিটিউডের সম্পর্ক রয়েছে, তার মানে এইখানে অ্যাম্প্লিটিউডের কোনো পরিবর্তন হবে না। এটা যদি এ হয় তাহলে এটাও এ হবে। ফিক্সড এন্ডের ক্ষেত্রে যদি এনার্জির অ্যাবজর্পশন না হয়, যদি এনার্জির অ্যাবজর্পশন না হয় তাহলে যতটা এনার্জি আমি দিয়েছিলাম পালসের মাধ্যমে ততটা এনার্জি কিন্তু ফেরত পেয়ে যাব। তাহলে ফিক্সড এন্ডের ক্ষেত্রেও এ আই ইজ ইকুয়াল টু এ আর হবে। যদি কিছুটা এনার্জি সে অ্যাবজর্ব করে নেয় তাহলে এ আই ইজ নট ইকুয়াল টু এ আর হবে। যেহেতু আমি এখানে ফ্রিকশন ধরিনি তাই জন্য এ আই ইজ ইকুয়াল টু এ আর হবে। যদি ফ্রিকশন ধরতাম তাহলে এনার্জির একটা অংশ কিন্তু ডিসিপেট হয়ে যেত, এনার্জির মান কমে যেত। এনার্জির মান কমে যাওয়ার জন্য অ্যাম্প্লিটিউডের মান কমে যেত, তাহলে এ আই ইজ নট ইকুয়াল টু এ আর হতো। তাহলে এই জায়গাগুলো তোমাদেরকে কিন্তু বুদ্ধি করে করতে হবে। কি বললাম বুঝতে পেরেছো? চলো এতটা নোট ডাউন করো। দেখো এই ডায়াগ্রামগুলো দেখলেই তোমাদের ব্যাপারটা পুরো ক্লিয়ার হয়ে যাবে। তোমরা এরকম যদি গুগলে সার্চ করো এরকম প্রচুর ছবি পাবে, আর বইয়েও এরকম ছবি দেওয়া আছে। তোমরা এরকম ছবিগুলো দেখে, এই ছবিগুলো দেখে তোমাদের কনসেপশন আরও ক্লিয়ার হবে, ঠিক আছে? একটু নিজেরাও সার্চ করবে। চলো নেক্সট করাচ্ছি। দেখো এতক্ষণ পর্যন্ত যে আলোচনাটা করলাম সেখানে ফিক্সড এন্ড নাও বা ফ্রি এন্ড নাও, ওইদিকে কিন্তু কোনো মিডিয়াম ছিল না। ওইদিকে মিডিয়াম না থাকার জন্য ওয়েভের কিন্তু ট্রান্সমিশন হয়নি। এখানে আমি ওইদিকে কিন্তু একটা মিডিয়াম নিয়েছি, ওই দিকের মিডিয়াম ডেন্সার। তার মানে কি, এইখানে তুমি যদি কোনো একটা পালস জেনারেট করো, এই জায়গাতে কোনো একটা পালস যদি তুমি জেনারেট করো, তাহলে এই পালসের একটা অংশ কিন্তু রিফ্লেক্টেড হবে আর একটা অংশ কিন্তু ট্রান্সমিটেড হবে, ঠিক আছে? আর আমি ধরে নিয়েছি এটা রেয়ার মিডিয়াম, এটা ডেন্সার মিডিয়াম, এর মাস পার ইউনিট লেন্থ ইজ ইকুয়াল টু μ1 আর এর মাস পার ইউনিট লেন্থ ইজ ইকুয়াল টু μ2। আর যেহেতু আমরা ওয়েভ ইন স্ট্রিং ডিসকাস করছি, আমরা জানি কোনো একটা স্ট্রিংয়ের ক্ষেত্রে ওয়েভের যে ভেলোসিটি, কোনো একটা স্ট্রিংয়ে টান টান করা কোনো একটা তারে যদি ওয়েভ যায় তাহলে ওয়েভের ভেলোসিটি VW ইজ ইকুয়াল টু কত হবে? VW ইজ ইকুয়াল টু √T/μ হবে। অর্থাৎ মিউ যদি বাড়ে তাহলে ভেলোসিটি অফ ওয়েভ কিন্তু ডিক্রিজ করবে। এখানে যেহেতু μ2 বেশি, তাহলে অবশ্যই এখানে V2 কি হবে? V2-র মান কম হবে V1 এর থেকে। আর যেহেতু V2-র মান কম মানে এই মিডিয়ামে ওয়েভের ভেলোসিটি কম, তাই জন্য এই মিডিয়ামটা হয়ে গেল ডেন্সার মিডিয়াম আর এই মিডিয়ামটা হয়ে গেল রেয়ারার মিডিয়াম। এবারে গল্প হচ্ছে, ধরে নাও যে ইনসিডেন্ট ওয়েভ এলো, ধরে নাও যে ইনসিডেন্ট ওয়েভ এলো, তার ইকুয়েশন y ইজ ইকুয়াল টু, ইনসিডেন্ট বলে ai লিখছি, সাইন ওমেগা টি মাইনাস kx। ওমেগা টি মাইনাস kx। এআই লিখেছি কেন? ইনসিডেন্ট ওয়েভের জন্য। তখন এআই লিখিনি কেন? কারণ ওইদিকে কোনো মিডিয়াম ছিল না, যতটা এনার্জি দিচ্ছিলাম ততটা এনার্জি ফেরত পেয়ে যাচ্ছিলাম। তাই জন্য এআই লেখা মানে এআই আর এআর সমান হচ্ছিল, তাই জন্য এআই ইজ ইকুয়াল টু এআর। তুমি সেই ক্ষেত্রে লিখতে পারো, এআই আলাদা করে লেখার কোনো দরকার নেই। কিন্তু এইখানে যেহেতু একটা অংশ ট্রান্সমিটেড হয়ে যাচ্ছে, তার মানে যে পালসটা পাঠিয়েছি অর্থাৎ যে এনার্জিটা প্রোভাইড করেছি তার একটা অংশ কিন্তু ট্রান্সমিটেড হচ্ছে, তার একটা অংশ রিফ্লেক্টেড হচ্ছে। তার মানে যে এনার্জিটা পাঠিয়েছি সে এনার্জি কিন্তু আমরা ফেরত পাচ্ছি না। অর্থাৎ যে এনার্জি দিয়েছিলাম সে এনার্জি ফেরত না পাওয়ার জন্য যে রিফ্লেক্টেড ওয়েভ হবে তার অ্যাম্প্লিটিউড কি হয়ে যাবে? ডিক্রিজ হয়ে যাবে। যে ট্রান্সমিটেড ওয়েভ হবে তার অ্যাম্প্লিটিউড কি হবে? ডিক্রিজ হয়ে যাবে। তাই জন্য রিফ্লেক্টেড ওয়েভের অ্যাম্প্লিটিউডকে আমি, দাঁড়াও, রিফ্লেক্টেড ওয়েভ এইখানে লিখছি, রিফ্লেক্টেড ওয়েভ, আর এইখানে লিখছি ট্রান্সমিটেড ওয়েভ। তাহলে রিফ্লেক্টেড ওয়েভের ইকুয়েশন y ইজ ইকুয়াল টু কি হবে? ar সাইন ওমেগা টি প্লাস kx হবে। প্লাস কেন?
এইখান থেকে যে ওয়েভটা রিফ্লেক্টেড হয়ে আসবে সেটা নেগেটিভ এক্স অ্যাক্সিস বরাবর প্রোপাগেট করবে, তাই জন্য মাইনাসের জায়গায় এখানে প্লাস লিখলাম। এবারে এইখানে একটা গল্প আছে, দেখো এটা ছিল হালকা, এটা ছিল ভারী, তার মানে এই পালসটা যখন প্রোপাগেট করছিল তখন ভারী পার্টিকেলটা অত সহজে কি উপরের দিকে উঠবে? হালকা যদি হালকা স্ট্রিং যদি হয়, যদি পাতলা স্ট্রিং যদি হয়, মাস যদি স্ট্রিংয়ের কম হয়, সেই ক্ষেত্রে এই পার্টিকেলগুলোর মোবিলিটি যত বেশি হবে, অর্থাৎ যত সহজে পার্টিকেলগুলো ওপরের দিকে যাবে, এই ডেন্সার মিডিয়ামে ভারী মিডিয়ামে পার্টিকেল তত সহজে কিন্তু ওপরের দিকে উঠবে না। তার মানে কি হবে, এইখানে যে পার্টিকেলগুলো উপরের দিকে ওঠার সঙ্গে সঙ্গে এই পার্টিকেলটাকে বাধা দেবে, মানে এইখানে যে ওয়েভটা হবে সেটা কিন্তু ইনভার্টেড হয়ে যাবে। ইমাজিন করো তুমি একটা পাতলা সুতো নিয়েছো আর একটা মোটা সুতো, একটা পাতলা সুতো আর একটা মোটা সুতোকে বেঁধেছো। এরপর তুমি যদি এইখানে ওয়েভ জেনারেট করো, তাহলে ভারী অংশ থেকে যে রিফ্লেক্টেড ওয়েভটা আসবে সেটা কি ইনভার্টেড হবে না? অবশ্যই ইনভার্টেড হবে। ইনভার্টেড কেন হবে? কারণ নিউটনস থার্ড ল অনুসারে এইখানে যে ভারী পার্টিকেলটা আছে, এই ভারী পার্টিকেলটা এর দিকে অপোজিট ডাইরেকশনে ফোর্স লাগাবে, অর্থাৎ পালসটার এই পালসের জন্য এই ওয়েভের এই যে এইখানে যে মিডিয়ামের পার্টিকেলগুলো আছে, মিডিয়ামের পার্টিকেলগুলো এর উপরে আপওয়ার্ড ডাইরেকশনে ফোর্স লাগাচ্ছিল, কিন্তু এই এন্ডটা তো ফ্রি এন্ড নয়, এটা ভারী। তার মানে নিউটনস থার্ড ল অনুসারে এই পালসটা এর ওপরে আপওয়ার্ড ডাইরেকশনে ফোর্স লাগাচ্ছিল, নিউটনস থার্ড ল অনুসারে এই পালসটা এর উপরে নিচের দিকে ফোর্স লাগাবে, অর্থাৎ যে রিফ্লেক্টেড ওয়েভটা হয়ে যাবে সেটা কিন্তু ইনভার্টেড হয়ে যাবে। অর্থাৎ এইখানে একটা অ্যাডিশনাল ফেজ চেঞ্জ কিন্তু পাই এর হবে, অর্থাৎ এখানে ইকুয়েশনটা হবে মাইনাস অফ এ আর সাইন ওমেগা টি প্লাস কে এক্স। আর ট্রান্সমিটেড ওয়েভের ইকুয়েশন y ইজ ইকুয়াল টু হবে এ টি। ট্রান্সমিটেড ওয়েভের অ্যাম্পলিটিউডকে আমি এটি লিখছি সাইন ওমেগা টি মাইনাস কে ড্যাশড এক্স লিখছি। কে ড্যাশড এক্স কেন লিখলাম? কারণ যেহেতু ট্রান্সমিটেড ওয়েভ সে নতুন একটা মিডিয়ামে প্রবেশ করে গেছে, অর্থাৎ এই মিডিয়ামে ট্রান্সমিটেড ওয়েভের ক্ষেত্রে কি হবে, ভেলোসিটিটা চেঞ্জ হবে, ভেলোসিটি চেঞ্জ হওয়ার জন্য ল্যামডা চেঞ্জ হবে, ল্যামডা চেঞ্জ হওয়ার জন্য কে চেঞ্জ হবে, ভি ইজ ইকুয়াল টু কী হয়, এন ল্যামডা হয়, তাহলে এন ইজ ইকুয়াল টু কী হয়, ভি বাই ল্যামডা হয়। এনের তো কোনো পরিবর্তন হবে না, এনের পরিবর্তন হচ্ছে না, কিন্তু ভি এর পরিবর্তন হচ্ছে। তাহলে এন এর ভ্যালুটাকে কনস্ট্যান্ট রাখার জন্য ল্যামডার ভ্যালুকে পরিবর্তন করতে হবে, ল্যামডা চেঞ্জ হলে কে চেঞ্জ হবে, তাই জন্য কেটাকে আমি কে ড্যাশ লিখেছি। বোঝা গেছে? আর তোমরা ওই ছকটাতে ভালো করে দেখলে যে ট্রান্সমিটেড ওয়েভের ক্ষেত্রে কিন্তু ফেজের কোনো পরিবর্তন আসে না। এবারে লক্ষ্য করো, এই যে আমরা যাবতীয় আলোচনাটা করলাম, এইখানে কি হচ্ছিল, ওয়েভ রেয়ারার মিডিয়াম থেকে ডেন্সার মিডিয়ামে যাচ্ছিল, অর্থাৎ এই আলোচনাটা তখনই হবে যখন ওয়েভ রিফ্লেক্টেড ওয়েভের ইকুয়েশনে পাই অ্যামাউন্টের ফেজ চেঞ্জ তখনই আসবে যখন ওয়েভ রেয়ারার থেকে ডেন্সার মিডিয়ামে প্রবেশ করবে। এটা কিন্তু খেয়াল রাখবে। যদি অপোজিট হতো, যদি ওয়েভ ডেন্সার মিডিয়াম থেকে রেয়ারার মিডিয়ামে প্রবেশ করতো, তাহলে কি হতো? ইমাজিন করো, ধরো এইখানে একটা ওয়েভ আছে, এই ওয়েভটা এইখান থেকে এইখানে আসছে, তাহলে এই পার্টিকেল তো হালকা। এটা ঠিক যে নিউটনস থার্ড ল অনুসারে এর উপরে অপোজিট ডাইরেকশনে ফোর্স লাগাবে, কিন্তু এর অত ক্ষমতা নেই এই ওয়েভটাকে সে ইনভার্টেড করে দেবে। কেন? কারণ এখানে রেয়ারার মিডিয়াম ছিল, তাই না? তাহলে ওয়েভ যখন ডেন্সার মিডিয়াম থেকে রেয়ারার মিডিয়ামে আসবে, তখন রিফ্লেক্টেড ওয়েভের কিন্তু পাই ফেজ চেঞ্জ হবে না, এটা খেয়াল রাখবে। অর্থাৎ ওয়েভ যখন ওয়েভ ডেন্সার থেকে রেয়ারের মিডিয়ামে আসবে, তখন ফেজ চেঞ্জ ইজ ইকুয়াল টু 0 হবে, কোনো ফেজ চেঞ্জ হবে না। এটা কিন্তু আলাদা করে নোট করে লিখে নাও। যখন ওয়েভ রেয়ারার মিডিয়াম থেকে ডেন্সার মিডিয়ামে যাবে, তখন যে রিফ্লেকশনটা হচ্ছে, তখন পাই অ্যামাউন্টের ফেজ চেঞ্জ হবে। এটা প্রযোজ্য কখন? যখন রেয়ারার থেকে ডেন্সারে আসবে। কিন্তু ওয়েভ যখন ডেন্সার মিডিয়াম থেকে রেয়ারার মিডিয়ামে আসবে, তখন একটা ফেজ চেঞ্জ
হবে না, ফেজ চেঞ্জ জিরো হবে। কেন? কারণ রেয়ারার মিডিয়ামের ক্ষেত্রে পসিবল নয় যে ডেন্সার মিডিয়ামে যে ওয়েভটা আছে সেটাকে ইনভার্টেড করে দেওয়া, পসিবল নয়। এই এই রেয়ারার মিডিয়ামের পার্টিকেলটা কোনোদিনও ওই ডেন্সার মিডিয়ামে যে ওয়েভটা তৈরি হয়েছে সেটাকে কোনোদিনই সে ইনভার্ট করতে পারবে না। বোঝা গেছে? তাহলে যখন ওয়েভ ডেন্সার মিডিয়াম থেকে রেয়ারার মিডিয়ামে আসবে তখন যে ডেন্সার মিডিয়ামে রিফ্লেক্টেড ওয়েভ তৈরি হবে তার কিন্তু ফেজ চেঞ্জ এর ভ্যালু কিন্তু জিরো আসবে। এটা কিন্তু তোমাদেরকে নোট ডাউন করে নিতে হবে, আলাদা করে খাতায় স্পেশালি নোট ডাউন করে নেবে। এটা কিন্তু ছেলেমেয়েরা ভুল করে, ঠিক আছে? আমি চাইলে কিন্তু আলাদা করে নোট করে লেখাতে পারতাম, কিন্তু বেকার সময় নষ্ট হবে, ঠিক আছে? আর ট্রান্সমিটেড ওয়েভের ইকুয়েশনে আর তেমন কোনো পরিবর্তন আসবে না। বুঝা গেছে? ট্রান্সমিটেড ওয়েভ একই হবে, ঠিক আছে? শুধু যখন রেয়ারার থেকে ডেন্সারে আসে তখন রিফ্লেক্টেড ওয়েভে পাই অ্যামাউন্টে ফেজ চেঞ্জ হয়, আর যখন ডেন্সার থেকে রেয়ারারে আসে তখন রিফ্লেক্টেড ওয়েভের ক্ষেত্রে ফেজ চেঞ্জটা হয় না, ফেজ চেঞ্জের ভ্যালু জিরো হয়, আর ট্রান্সমিটেড ওয়েভ অ্যাজ ইউজুয়াল থাকে, ঠিক আছে? তাই জন্য আমি আলাদা করে এই কেসটা আলোচনা করলাম না, আমি একসাথেই দুটো কেস আলোচনা করে দিলাম। চলো নোট ডাউন করো। এবারে আমরা করব রিফ্লেক্টেড ওয়েভের অ্যামপ্লিটিউড আর ইনসিডেন্ট ওয়েভের অ্যামপ্লিটিউডের মধ্যে সম্পর্ক কী, আর ট্রান্সমিটেড ওয়েভের অ্যামপ্লিটিউড আর ইনসিডেন্ট ওয়েভের অ্যামপ্লিটিউডের মধ্যে সম্পর্ক কী। দেখো, এই সম্পর্কের ডেরিভেশন কী করে সম্পর্কটা এলো তার প্রমাণ কিন্তু তোমাদের সিলেবাসে নেই, আর করার কোনো প্রয়োজন নেই। এখানে কিন্তু তোমাদেরকে এটা মুখস্থ রাখতে হবে। দেখো, রিফ্লেক্টেড ওয়েভের অ্যামপ্লিটিউড AR ইজ ইকুয়াল টু হয় V2 minus V1 by V1 plus V2 ইন্টু AI, যেখানে AI হচ্ছে ইনসিডেন্ট ওয়েভের অ্যামপ্লিটিউড। আবার ট্রান্সমিটেড ওয়েভের অ্যামপ্লিটিউড AT ইজ ইকুয়াল টু হচ্ছে 2V2 বাই V1 প্লাস V2 ইন্টু AI। এবারে লক্ষ্য করে দেখো, যদি এইখানে কি হচ্ছে, তুমি পরিষ্কার ছবি দেখে বুঝতে পারছো যে μ2 এর মান μ1 এর থেকে বড়। μ2 যদি বড় হয় তাহলে V2 কি হবে? ছোট হবে। V2 ছোট হলে এটা হয়ে গেল ডেন্সার মিডিয়াম আর এটা হয়ে গেল তোমার রেয়ারার মিডিয়াম। এখন V2 যদি ছোট হয়, V2 যদি V1 এর থেকে ছোট হয় তাহলে পরিষ্কার তুমি বুঝতে পারছো AR এর ভ্যালু কিন্তু নেগেটিভ আসবে। আর নেগেটিভ কি প্রকাশ করছে? নেগেটিভ প্রকাশ করছে এখানে ফেজটা কিন্তু 180 ডিগ্রি চেঞ্জ হয়ে যাবে। যদি এরকমটা না হতো, সাপোজ করো যে ওয়েভ ডেন্সার মিডিয়াম থেকে রেয়ারার মিডিয়ামে এসে পড়েছে, সাপোজ করো V2 এর মান V1 এর থেকে ছোট, অর্থাৎ এই মিডিয়ামে ভেলোসিটির ভ্যালু, দাঁড়াও, ধরো V2 V1 এর থেকে বড়, অর্থাৎ এই মিডিয়ামে ভেলোসিটি বেশি, এই মিডিয়ামে ভেলোসিটি কম, অর্থাৎ এইটা হয়ে গেছে দাঁড়াও, এটা হয়ে গেছে রেয়ারার মিডিয়াম আর এটা হয়ে গেছে ডেন্সার মিডিয়াম। μ2 মান ছোট, μ1 এর মান বড়, আর V2 মান বেশি, V1 এর মান কম। তাহলে V2 যদি V1 এর থেকে বড় হয় তাহলে এই AR কিন্তু অলওয়েজ পজিটিভ হবে। আর AR যদি পজিটিভ হয় তাহলে ফেজ চেঞ্জ কত হবে? ফেজ চেঞ্জ ইজ ইকুয়াল টু 0 হবে। এইখানে ফেজ চেঞ্জ কত হবে? এইখানে ফেজ চেঞ্জ ইজ ইকুয়াল টু পাই হবে। আর লক্ষ্য করে দেখো, AT ট্রান্সমিটেড ওয়েভের যে অ্যামপ্লিটিউড, AT কি হচ্ছে? AT কিন্তু অলওয়েজ পজিটিভ। AT লক্ষ্য করে দেখো, AT কিন্তু অলওয়েজ পজিটিভ। আর AT যদি অলওয়েজ পজিটিভ হয় তাহলে ফেজ চেঞ্জ ইজ ইকুয়াল টু 0 হবে। কার জন্য? অলওয়েজ। কার জন্য? না, ট্রান্সমিটেড ওয়েভের জন্য। ট্রান্সমিটেড ওয়েভের জন্য, ঠিক আছে? তাহলে আশা করছি পুরো ব্যাপারটা বুঝতে পেরেছো। এই
কনসেপ্টটা একটু কমপ্লিকেটেড লাগে ছেলেমেয়েদের, ছেলেমেয়েরা এই ব্যাপারগুলোকে স্কিপ করে চলে যায়, কিন্তু এই ব্যাপারগুলো তোমাদের ভালো করে বুঝতে হবে। আর কোথাও না কোথাও এই কমপ্লিকেটেড কনসেপ্টের জন্য ছেলেমেয়েরা ওয়েব কনসেপ্টটাকে জটিল বলে মনে করে আর ততটা ভালো করে পড়ে না। যাই হোক, আমি চেষ্টা করলাম আমার 100% এফোর্ট দিয়ে তোমাদের বোঝানোর। আশা করছি তোমরা বুঝতে পেরেছো। পরবর্তীকালে তোমরা কিন্তু নোটস অবশ্যই রিভাইজ করবে। যদি চাও পরে ভিডিওটা আবার দেখতে পারো, কিন্তু বারবার রিভাইজ করেই কিন্তু ব্যাপারগুলো তোমাদের মনে থাকবে। এই যে আমি পড়ালাম তোমাদেরকে, আমার কিন্তু আগে এই ব্যাপারগুলো অনেকবার অলরেডি পড়িয়েছি। আমি ভিডিও করার আগে কিন্তু অলরেডি 6-7 বার রিভাইজ করেছি, তারপরে কিন্তু তোমাদেরকে এত স্মুথলি পড়াতে পারলাম। ব্যাপারটা কিন্তু ট্যালেন্ট নয়, আমার অত ট্যালেন্ট নেই। আমার কেন, কারোরই অত ট্যালেন্ট নেই। সবাই কিন্তু প্র্যাকটিসের মাধ্যমে সেই ট্যালেন্টটা অর্জন করে। তোমাদেরকেও যদি স্মুথলি এই ইকুয়েশনগুলো করতে পারতে হয়, যদি ব্যাপারগুলো মাথায় যদি ভাসাতে পারতে হয়, তাহলে কিন্তু রিভিশনের কোনো বিকল্প নেই। আশা করছি তোমরা বুঝতে পেরেছো আমার কথা মতো। তোমরা আশা করছি, আমি আশা রাখছি তোমরা রিভাইজ করবে, তাহলে তোমাদের ব্যাপারগুলো কিন্তু লং টার্মের জন্য ভালো করে মনে থাকবে। আজকের ভিডিওতে এতটাই থাক, আসছি নেক্সট ভিডিওতে নতুন কোনো কনসেপ্ট নিয়ে। বাই।